আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে স্বাগত সবাইকে। শুরুতে জানাবো শিরোনাম। প্রথমে পরমাণু অস্ত্রের ব্যবহার নয় মন্তব্য ইমরান খানের। বিচ্ছিন্নতাবাদীদের নিষ্ক্রিয় করতে কাশ্মীরে যোগাযোগ বন্ধ, ভারতের সাফাই। নাগরিকত্ব তালিকায় অসঙ্গতি নিয়ে কেন্দ্র ও আসাম বিজেপির দূরত্ব, কলকাতায় তৃণমূলের প্রতিবাদ সমাবেশের ডাক। আগামী বছর আফগানিস্তান থেকে সরানো হবে ৫,৪০০ সেনা, তালেবানের সাথে চুক্তিতে যুক্তরাষ্ট্রের আশ্বাস। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। কাশ্মীর ইস্যুতে অব্যাহত পাক ভারত বাকযুদ্ধ। সোমবার প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্ট করেছেন, সংঘাত বাঁধলে প্রথমে পরমাণু অস্ত্রের ব্যবহার করবে না পাকিস্তান। এদিকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সাফাই বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণের জন্যই বিচ্ছিন্ন মোবাইল ও ইন্টারনেট সংযোগ, বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে কাশ্মীরকে। শ্রীনগরের মেয়রের দাবি, এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে কাশ্মীর জুড়ে। দীর্ঘ ১ মাস অবরুদ্ধ জম্মু কাশ্মীর, যোগাযোগের একমাত্র মাধ্যম চিঠি, কিন্তু ডাকঘরগুলো পুরোপুরি সচল নয়। এ পরিস্থিতিতে বাতিল হচ্ছে বিয়ের মতো পারিবারিক অনুষ্ঠানগুলো। এসব খবরও জানানো হচ্ছে স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে। সবাই যোগাযোগের জন্য অস্থির হয়ে রয়েছে। শিগগিরই সেটা স্বাভাবিক হওয়া প্রয়োজন, কারণ পরিবারের অনেক সদস্য অন্যান্য রাজ্য বা বাইরের দেশে রয়েছে। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এই অবস্থায় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েই জানানো হলো সন্তানের বিয়ে বাতিলের খবর। সার্বিক পরিস্থিতির ব্যাপারে কাশ্মীর এবং কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে ভিন্নধর্মী বিবৃতি। মরদেহ পাওয়া না গেলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে, এমন ভাবাটা হাস্যকর। হাসপাতালে শিশু বৃদ্ধারা চিকিৎসা ও ঔষধের অভাবে ভুগছেন। আতঙ্কিত মানুষ পথেও বের হচ্ছেন না, রয়েছে চাপা ক্ষোভ। উপত্যকায় ১১১টি পুলিশ স্টেশন রয়েছে, যার সবগুলো সক্রিয়। সেখানে যে কোনো সমস্যা নিয়ে গেলেই সমাধান পাওয়া যাবে। এছাড়া দিনের বেলায় চলাচল এবং কাজ করার উপর থেকে ৯০% বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এদিকে জম্মু কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলের নিশ্চুপ অবস্থানের নিন্দা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জানান, ভারতের সাথে সংঘাত যদি বেঁধেই যায়, তাহলেও প্রথমে পরমাণু অস্ত্রের ব্যবহার করবে না তার দেশ। দুটি শক্তিধর রাষ্ট্রের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হলে সারা বিশ্বের ওপর চাপ বাড়বে। তাই পাকিস্তান কখনোই প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। যুদ্ধের মাধ্যমে আসলে কোনো সমাধান আসে না। এটি সুরাহা হলে বাকি আরও 5টি সংকট তৈরি হবে। বহির্বিশ্ব থেকে যখন চাপ বাড়ছে, সে সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাফাই, শুধু বিচ্ছিন্নতাবাদীদের নিষ্ক্রিয় করতেই গোটা কাশ্মীরে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক নৌ কর্মকর্তা কুলভূষণ যাদব পাকিস্তানের প্রচণ্ড মানসিক চাপে রয়েছেন। সোমবার তার সাথে সাক্ষাতের পর ভারতীয় কূটনীতিকরা এই তথ্য জানিয়েছেন। গতকাল রাতেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্যগুলো জানিয়েছে। তাতে আরও বলা হয়, পাকিস্তানের শেখানো কথা বলতে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে কুলভূষণ যাদবকে। মুখপাত্র রাভিশ কুমার বলেন, অগ্রাহ্য কিছু দাবি দেওয়া প্রতিষ্ঠা করতেই কুলভূষণকে ব্যবহার করছে ইসলামাবাদ। প্রতিনিধি দলের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে। একই সাথে আন্তর্জাতিক আদালতের নির্দেশের সাথে মিলিয়ে দেখবে নয়াদিল্লি। 2016 সালের মার্চ মাসে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার হন কুলভূষণ যাদব। পরের বছরই তাকে মৃত্যুদণ্ড শোনান পাক সামরিক আদালত। নাগরিক তালিকা ঘিরে আসামে বাড়ছে অসন্তোষ। এনআরসির অসঙ্গতি নিয়ে নিজ নিজ অবস্থান থেকে দলমত নির্বিশেষে সবাই একাট্টা। প্রকৃত নাগরিকের সংখ্যা নিয়েও তারা সন্দিহান। বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্য বিজেপির মধ্যে দূরত্ব বাড়ছে। এদিকে এনআরসির বিরুদ্ধে 12 সেপ্টেম্বর কলকাতায় বিশাল প্রতিবাদ সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস। বরপেটা জেলার নিশাদপুর গ্রামের যৌথ এ পরিবারের সদস্য সংখ্যা 50, অথচ চূড়ান্ত নাগরিক তালিকায় নেই কারো নাম। শুধু তারাই নন, বাদ পড়াদের বিশাল অংশ দরিদ্র, অশিক্ষিত হওয়ায় খুঁজে পাচ্ছেন না সমাধান। ভীষণ চিন্তিত। বাড়িতে এখনো বলিনি, নাগরিক তালিকায় বাবার নাম নেই। তিনি হৃদরোগে আক্রান্ত। চুপচাপ আছি, বুঝতে পারছি না কি করব।
अभी टेंशन में क्या करें फिजिক্যাল টেনশন आ जाता है बिजनेस हम लोग ব্যবসা হিসেবে হাজারটা চিন্তা থাকে, তারপর ওই এনআরসি তালিকা, সেখানে পরিবারের কারো নাম আসেনি। ভারতীয় হিসেবে কেন আমাদেরকে এই সংকটে পড়তে तो হবে? ये भी ये सब टेंशन क्यों झेलें। ভুক্তভোগীদের পাশাপাশি নাগরিক তালিকায় অসঙ্গতির ব্যাপারে একাত্তা দলমত নির্বিশেষে রাজ্যটির সবাই, এমনকি মূল মামলাকারীরাও অসন্তুষ্ট। সরকার ঘোষিত নাগরিক তালিকায় আমরা অসন্তুষ্ট। প্রক্রিয়াটি ত্রুটিযুক্ত এবং অসম্পূর্ণ, নতুবা অনুপ্রবেশকারীর সংখ্যা এত কম হওয়ার কথা নয়। সর্বোচ্চ আদালতের কাছে আর্জি, তালিকাটি পুনরায় যাচাই বাছাই করুন। এটা মানবাধিকার নয়, বরং রাষ্ট্রীয় ইস্যু। আসাম চুক্তি অনুসারে 1951 থেকে 71 সাল পর্যন্ত 50 লাখের বেশি মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশ পাকিস্তানের। নতুনভাবে কারো দায়িত্ব নেওয়া অসম্ভব। আসাম কোনো আবর্জনার স্তূপ নয়। তথ্য ৯/৬-এর অভিযোগ তোলায় কেন্দ্রীয় বিজেপির সাথে কিছুটা দূরত্ব বেড়েছে রাজ্য সরকারের বিধায়কদের। নাগরিক তালিকায় কিছু অসামঞ্জস্য রয়েছে, যা সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারের নজরে আনা প্রয়োজন। প্রথমত 1971 সালে যেসব হিন্দুরা প্রাণ বাঁচাতে ভারতে এসেছেন, তাদের শরণার্থী সনদকে নথি হিসেবে গ্রহণ করেননি এনআরসি কর্তৃপক্ষ। এরই ফায়দা তুলেছেন অসাধুরা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তালিকায় ঢুকিয়েছেন নিজেদের নাম। এদিকে এনআরসি ইস্যুতে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট বার্তায় জানান, লাখো গোর্খা জনগোষ্ঠী সহ অসমীয় রাজনীতিক এবং দেশটির পঞ্চম প্রেসিডেন্টের পরিবারের নাম বাদ পড়ায় তিনি বিস্মিত। নাগরিক তালিকার বিরোধিতায় 12 সেপ্টেম্বর কলকাতায় প্রতিবাদ সমাবেশ ডেকেছে তৃণমূল কংগ্রেস। মৌলি ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলীয় অঞ্চলে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় নারীসহ অন্তত 8 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে এই দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও 26 জন। জীবিত উদ্ধার করা হয়েছে 5 ক্রুকে। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, সান্তা ক্রুজ দ্বীপের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় জাহাজটিতে অন্তত 39 জন যাত্রী ছিলেন। প্রশাসন বলছে, বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে থাকায় হতাহতের ঘটনা বেশি ঘটেছে। ঘটনার পরপরই উদ্ধারে নামে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। চলছে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তাদের ধারণা, অগ্নিকাণ্ডের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুনের ভয়াবহতা বেড়েছে। আগামী বছরই আফগানিস্তান থেকে 5400 সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। তালেবানদের সাথে শান্তি চুক্তির অংশ হিসেবে নেওয়া হবে এই পদক্ষেপ। দীর্ঘ 9 রাউন্ড বৈঠকের পর সোমবার কাতারে খসড়া শান্তি চুক্তির বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। এখন অপেক্ষা ডোনাল্ড ট্রাম্পের সম্মতির। এদিকে নীতিগত সমঝোতায় কয়েক ঘন্টার মধ্যেই কাবুলে বড় ধরনের হামলা চালিয়েছে তালেবানরা, যাতে প্রাণ হারিয়েছে 16 জনের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের সাথে তালেবানদের শান্তি চুক্তির খসড়া প্রস্তুত এমন সময়েও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। টার্গেট ছিল গ্রিন ভিলেজ কম্পাউন্ড। দেশটিতে বহু আন্তর্জাতিক সংস্থার কর্মীদের আবাস সেখানে। 2 দফা গাড়ি বোমা হামলার পর এলোপাথারি গুলি চালায় বন্দুকধারীরা। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়িঘর। কড়া নিরাপত্তা সত্ত্বেও বারবার হামলার শিকার হচ্ছে এলাকাটি। ভয়াবহ পরিস্থিতি, কোথায় যাব বুঝতে পারছিলাম না। চোখের সামনে মারা যায় অনেকে। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাই। আমার বেশ কয়েকজন বন্ধু ও আত্মীয় মারা গেছে। এ নিয়ে 5 বার এই এলাকায় হামলা হলো। অনেকদিন আগেই বিদেশি ক্যাম্প এখান থেকে সরিয়ে নেওয়ার আবেদন করেছিলাম কর্তৃপক্ষের কাছে। গ্রিন ভিলেজে যখন হামলা হয় তখন আফগান টেলিভিশনকে সাক্ষাৎকার দিচ্ছিলেন শান্তি চুক্তির মার্কিন মধ্যস্থতাকারী জালমে খলিলজাদ। কাবুলে গিয়েছিলেন আফগান প্রেসিডেন্টকে চুক্তির খসড়া দেখাতে। চুক্তির শর্ত অনুযায়ী আগামী 5 মাসের মধ্যে 5400 সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। বিনিময়ে আফগানিস্তানকে জঙ্গি ঘাঁটি হিসেবে ব্যবহার করবে না তালেবানরা। চুক্তির খুঁটিনাটি দেখে মতামত দেবেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি, জানালেন তার মুখপাত্র। যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে শান্তি প্রক্রিয়ার যে চেষ্টা চালিয়েছে তার পরিসমাপ্তি অস্ত্রবিরতির মাধ্যমে হবে, সেটাই প্রত্যাশা। চুক্তির খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে, শর্তগুলো ভালো করে বিশ্লেষণ করা হবে। যেভাবেই হোক, সংঘাতের সমাপ্তি ও শান্তিপূর্ণ সমাধানই কাম্য।
আফগানিস্তানে 2001 সালে মার্কিন সেনা অভিযানের সময়ের থেকেও অনেক বেশি এলাকার নিয়ন্ত্রণ এখন তালেবানদের হাতে। শান্তি চুক্তির সম্ভাবনায় আশার আলো দেখছেন কাবুলের বাসিন্দারা। তবে সোমবারের হামলার পর মনে জেগেছে পুরনো শঙ্কা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। প্রলয়ঙ্কারী হ্যারিকেন ডোরিয়ানের তাণ্ডবে বাহামায় প্রাণ হারালেন কমপক্ষে 5 জন। সোমবার প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর পশ্চিমাঞ্চলীয় আবাকো দ্বীপে প্রাণহানির এই ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের দাবি, ক্ষতিগ্রস্ত 13,000-এর বেশি ঘরবাড়ি। কিছু এলাকায় দেখা দিয়েছে বন্যা, উপড়ে পড়েছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি। বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হানার সময় এই ঘূর্ণিঝড়টির ক্যাটাগরি ছিল 5। বর্তমানে বাতাসের গতিবেগ ঘন্টায় 240 কিলোমিটার। আবহাওয়াবিদদের পূর্বাভাস, স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফ্লোরিডা উপকূলে আঘাত হানবে ডোরিয়ান। চুক্তি ছাড়াই ব্রেক্সিট কার্যকরে আইন প্রণেতাদের মতামত জানতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ এ বিষয়ে পার্লামেন্টে প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে তার। সরকারের প্রস্তাবে যদি অধিকাংশই বিরোধিতা করেন তাহলে অক্টোবরে হবে জাতীয় নির্বাচন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগাম নির্বাচন ঠেকাতে আগামী বছরের 31শে জানুয়ারি পর্যন্ত ব্রেক্সিট কার্যকরের সময়সীমা বাড়ানোর আবেদন করতে পারেন বরিস জনসন। পার্লামেন্ট মুলতবির সিদ্ধান্তের পর এবার চুক্তিহীন ব্রেক্সিট কার্যকরে আইন প্রণেতাদের সমর্থন চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার পার্লামেন্টে এ প্রস্তাবনা বাতিল হলে 14 অক্টোবর অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। যদিও সংকট সমাধানে সরকার বিরোধীরা আগাম নির্বাচনের পক্ষে। তারা বলছেন, এই সংকট সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই। প্রথমত, আমরা চুক্তিহীন ব্রেক্সিট কার্যকর চাই না। এই সপ্তাহ আমাদের জন্য শেষ সুযোগ, তাই প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে অন্যান্য দলগুলোর সাথে আলোচনা চলছে। এই মুহূর্তে সংকট সমাধানে জাতীয় নির্বাচন প্রয়োজন। তবে নির্ধারিত সময় 2022 সালের আগে কোনোভাবেই নির্বাচন চান না ব্রিটিশ প্রধানমন্ত্রী। চুক্তিসহ বা ছাড়াই 31 অক্টোবরের মধ্যে ইইউ থেকে বেরিয়ে যেতে চান তিনি। চুক্তিসহ ব্রেক্সিট কার্যকরে আমাদের আন্তরিকতা দেখেছে ইউরোপীয় ইউনিয়ন, কারণ ইইউর সাথে আমরা সুসম্পর্ক বজায় রেখেই পথ চলতে চাই। এখনো বিশ্বাস করি অক্টোবরের মধ্যেই তা কার্যকর হবে। এর আগে কোনো নির্বাচন চাই না। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন 2020 সালের 31 জানুয়ারি পর্যন্ত ব্রেক্সিট কার্যকরের সময়সীমা বাড়ানোর আবেদন করতে পারেন বরিস জনসন। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। চীনের কাছ থেকে পদত্যাগ সংক্রান্ত কোনো চিঠি পাননি হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই দাবি করেছেন। সম্প্রতি ব্যবসায়িক নেতাদের সাথে ক্যারি লামের আনুষ্ঠানিক এক বৈঠকের কথোপকথন ফাঁস হয়। সেখানে পদত্যাগের বিষয়ে আলোচনা করতে শোনা যায় তাকে। অবশ্য লামের দাবি, তার কথার ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। তিনি বলেন, দায়িত্ব ছাড়া না ছাড়ার বিষয়টি সম্পূর্ণ তার সিদ্ধান্তের উপর নির্ভরশীল। হংকংয়ের জনগণের স্বার্থেই এই মুহূর্তে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান না তিনি। এছাড়া আনুষ্ঠানিক বৈঠকের কথোপকথন রেকর্ড ও তা ফাঁসে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বেশ কয়েকবারই জানিয়েছি, দায়িত্বে থাকা কিংবা না থাকার সিদ্ধান্ত পুরোটাই আমার। এ বিষয়ে চীনের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো চাপ নেই। পরমাণু চুক্তি ইস্যুতে যথেষ্ট আন্তরিক নয় রাশিয়া, চীন সহ ইউরোপের বেশিরভাগ দেশ। এমনকি চুক্তির শর্ত মানছে না জোটের অনেক দেশই। এই অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। জোটের স্বার্থে রাশিয়া এবং চীনকে আমরা প্রাধান্য দিয়েছিলাম যেন তারা কঠোর পদক্ষেপ নিতে পারে, কিন্তু কোনো তৎপরতাই দেখছি না। এমনকি একই আচরণ করছে ইউরোপীয় দেশগুলো। তবে কেউ শর্ত না মানলে আমরা বসে থাকব না। আফ্রিকার মালিতে একটি বহুতল ভবন ধসে অন্তত 15 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 26 জন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রোববার রাজধানীর বাকামোতে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকেই। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিক ধারণা, ভবন নির্মাণের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সঠিক কারণ জানতে চলছে তদন্ত। ভবন নির্মাণে কর্তৃপক্ষের অনুমোদন এবং যথাযথ নিয়ম না মানায় নিয়মিত ঘটছে এমন দুর্ঘটনা।
ভূমধ্যসাগর থেকে 220 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের কোস্টগার্ড। উত্তর আফ্রিকা থেকে স্পেনের ঝুঁকিপূর্ণ পথে জিব্রাল্টার প্রণালীতে 3টি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধার করা হয় আলবোরান সাগর এলাকা থেকে। 5টি নৌকা নিয়ে ঝুঁকিপূর্ণ পথে স্পেন প্রবেশের চেষ্টা করছিল তারা। আশ্রয় প্রার্থীদের মালাগা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। চলতি বছর আগস্টের মাঝামাঝি পর্যন্ত ইতালি প্রবেশের চেষ্টার সময় প্রায় 18,000 অভিবাসন প্রার্থীকে উদ্ধার করা হয়েছে। গত বছর এই সময়ের তুলনায় যা 39% কম। সম্প্রতি অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইতালি। এই ছিল যমুনা ডেস্কের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।